শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা আজকে আলাপ করব সাংবাদিক ও সাংবাদিকতা নিয়ে। সাধারণত সাংবাদিকতার যে আলাপ সেটি যখন তোলা হয় তখন সাংবাদিকদের অধিকার, বঞ্চনা এগুলো নিয়েই আলাপ করা হয়। পাশাপাশি আরেকটি বিষয় আলাপে আসে, সেটি হচ্ছে তাদের নৈতিকতা, দায়িত্ববোধ, এই বিষয়গুলো আসে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি কাঠগড়ায় সাংবাদিক ও সাংবাদিকতা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সাংবাদিক ও কলাম লেখক জনাব মাহবুব আজিজ, রয়েছেন জবান সম্পাদক জনাব রেজাউল করিম রনি। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আমেনা ইসলাম, সহযোগী অধ্যাপক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব মাহবুব আজিজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় কাঠগড়ায় সাংবাদিক ও সাংবাদিকতা। সাধারণত আমরা গণমানুষের নানা বিষয় নিয়ে আলাপ করি, প্রতিদিনকার যে জনগুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আলাপ করি, কিন্তু গণমাধ্যমের বিষয়গুলো সেভাবে হয়তো দিবস ছাড়া আলাপ করা হয় না। আজকে আমরা এই আলাপ করছি। আপনি জানেন, গতকালকেই সম্পাদক পরিষদ দেখা করেছে প্রধানমন্ত্রীর সাথে। ইদানিংকালে সাংবাদিকদের বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বিগত সময়ে কি হয়েছে সেগুলো নিয়ে আলাপ হচ্ছে। সার্বিকভাবে আপনার মূল্যায়ন শুনব। জি, ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, এই গণমাধ্যমের যে স্বাধীনতা বা গণমাধ্যমের মুক্ত সাংবাদিকতা করবার যে পরিসরের কথা আমরা সবসময় বলি বা নানান বিষয় নিয়ে এর প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলাপ হয়, এটার সাথে সরাসরিভাবে যুক্ত আসলে দেশে কতখানি গণতন্ত্র আছে তার সম্পর্কটি। এবং গণতন্ত্র যদি না থাকে একটি দেশে বা সমাজে, সেখানে মুক্ত সাংবাদিকতা করবার পরিসর আসলে খুব বেশি থাকবে না, এটা তো ধরেই নেওয়া যায়। এবং আমাদের যে অভিজ্ঞতা, আপনি দেখুন যে সেই স্বাধীনতার পরপর আমরা যখন যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, সেখানকার কথাটা যদি আমরা বাদও দেই, 80 দশকে এরশাদ বিরোধী যে আন্দোলন হলো, তখন কিন্তু গণমাধ্যমের একটি ভূমিকা ছিল। গণতন্ত্র ছিল না বটে, কিন্তু গণমাধ্যমের একটি ভালো রকম ভূমিকা ছিল। এমনও হয়েছে, আপনার মনে পড়ে 87 সালে সাদা পৃষ্ঠা রেখে পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত, প্রতিবাদ, এবং সেই প্রতিবাদগুলো আরও অনেক নানাভাবে প্রতিবাদ ছিল। তখন একটু অবিভক্ত ইউনিয়ন ছিল, সাংবাদিকরা গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতির বাইরে ছিল এবং সেটা অনেক বেশি শক্তিশালী ছিল এবং সরাসরি সরকারের সাথে নানান দেন দরবার করবার ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত নানান স্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে আলাপ করবারও অনেক অনেক রকম পরিসর তৈরি হয়েছিল। কিন্তু গণতন্ত্র যখন এলো 90-এ, যে গণতান্ত্রিক শাসন আমরা পেলাম স্বৈরাচারের অভ্যুত্থান মানে বিতাড়নের পর, তারপর কিন্তু টানা 111 পর্যন্ত মোটামুটি 3 দফায় সরকার পরিবর্তন হয়েছে এবং ভালোভাবেই সম্পন্ন হয়েছে। কিন্তু ধীরে ধীরে কিন্তু সাংবাদিকরা রাজনীতির বলয়ের মধ্যে ঢুকে গেছেন। কেউ আওয়ামী লীগ হয়েছেন, কেউ বিএনপি হয়েছেন, এবং একটা পর্যায়ে আমরা দেখলাম যে ইউনিয়ন বিভক্ত হয়ে গেল। এবং যখন আওয়ামী লীগের সাংবাদিকরা নিপীড়িত হন, তখন বিএনপির সাংবাদিকরা তার পক্ষে কথা বলেন না। আবার যখন বিএনপির সাংবাদিকরা নিপীড়িত হন, তখন আওয়ামী লীগের সাংবাদিকরা তার পক্ষে কথা বলেন না। এটা যত সময় গেছে তত বেশি এটা প্রকট হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের শেষ 3 যে টার্ম, 14 সাল থেকে শুরু করে একদম গণ অভ্যুত্থান পর্যন্ত। তখন স্বৈরাচার যত আগ্রাসী হয়েছে, সাংবাদিকতার উপরে হস্তক্ষেপ বেশি হয়েছে, আবার দেখা গেছে রাজনৈতিক বিভাজনও কিন্তু অনেক বেশি হয়েছে। এবং আমরা খুবই অবাক হয়ে দেখেছি যখন সংবাদ সম্পাদক আবুল আসাদ সাহেবকে খুব সংগ্রাম সম্পাদককে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমার দেশের সম্পাদককে হেনস্থা করা হয়েছে, তার প্রতিবাদ করেছেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ, কিন্তু প্রতিবাদটা আরও জোরালো হওয়া উচিত ছিল।
মানে যেই মাত্রায় হওয়ার হবার কথা ছিল সেই মাত্রায় হয়নি, যেটা আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন গণমাধ্যমে হামলা হয়েছে তখন মোটামুটি সাংবাদিকরা কিন্তু সকলেই কথা বলবার চেষ্টা করেছেন। এর মধ্যে যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গেছে গণ অভ্যুত্থানের সময় কিছু ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সাংবাদিকরা, এবং তখন গণ অভ্যুত্থান মানে মূল আন্দোলন চলার সময়ে 26 জুলাই আপনার মনে পড়ে সাংবাদিকরা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠকে অংশগ্রহণ করেন। সেই সিদ্ধান্তটি সঠিক ছিল না। আপনাকে বিবেকের প্রতি দায়বদ্ধ হতে হবে, আপনাকে মিনিমাম ন্যূনতম একটা সত্যনিষ্ঠতার পথে থাকতে হবে। দেশের মানুষের বুকে যখন গুলি ছোড়া হচ্ছে তখন আপনি ষড়যন্ত্র খুঁজবেন, তখন আপনি বলবেন যে এগুলা সম্পত্তি নষ্ট হচ্ছে, এটা সাংবাদিকতা হতে পারে না। এবং যা হয়নি, মানুষের অনেক ধরনের আবেগ, অনেক রকমের এক ধরনের অবিচারের প্রশ্ন উঠে গেছে এবং সাংবাদিকরা খুনের মামলায় জড়িয়ে গেছেন। এই খুনের মামলা জড়ানোটাও আবার খুব যুক্তিনিষ্ঠ কিংবা খুব আইনানুগ হয়েছে এমনটি আমি মনে করি না। সাংবাদিকরা তাদের পেশাগত অসততা করেছেন বা যেই ধরনের অন্যান্য অনিয়মের আশ্রয় নিয়েছেন তার জন্য সেই মামলাটি হওয়া উচিত। তার জন্য খুনের মামলা হয়ে দেখুন, আজকে বা গতকালকে একটি পত্রিকায় দেখলাম যে প্রায় 10,000 অভিযুক্ত ছাড়া পেয়ে যাচ্ছেন, কারণ হরে ধরে তাদের নাম যুক্ত হয়েছে মামলায়। কাজে এই মামলাগুলো টিকবে না যদি আপনি এভাবে হরে ধরে এক মামলায় আসামি দিয়েছেন 400, 450, 500। যখন ক্রিকেটার সাকিব আল হাসান কানাডায় খেলছেন তাকেও শ্যামলীতে হত্যা মামলায় যুক্ত করা হয়েছে। 71 টেলিভিশনের আমাদের এক সহকর্মী বোন, তিনি সাংবাদিকতা করছিলেন, লাইভ পারফরমেন্স করছিলেন 5ই আগস্ট বিকালে, তাকেও রামপুরার হত্যা মামলায় দেওয়া হয়েছে। কাজে যিনি লাইভে থাকেন, সংবাদ পরিবেশন করেন, তিনি কি করে তখন খুন করেন? এরকম অনেক ঘটনাই এসেছে। তো সব মিলিয়ে একটা অসহিষ্ণুতার সমাজ যেটা আমরা গড়েছি, প্রত্যেকেরই দায় আছে, রাজনৈতিক দলের দায় অনেক বেশি, বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন সেই দায় আওয়ামী লীগেরই বেশি। কারণ তারা কেন এই ধরনের একটা গোষ্ঠীতন্ত্র উদ্ভব করলেন, তাদেরকে বিকশিত করবার সুযোগ দিলেন, এটা যেমন তাদের দায়। আবার সুযোগ কি নেননি সাংবাদিকরা? তিনি কেন সুযোগ থেকে দূরে থাকবেন না? তিনি কেন ভুলণ্ঠিত করবেন নিজের পেশার মর্যাদা? এই পেশার মর্যাদা সবগুলো পেশাই কিন্তু, অধিকাংশ পেশা কিন্তু সেখানে ভুলণ্ঠিত হয়েছে। আপনার চিকিৎসকদের পেশা বলুন, শিক্ষকের পেশা বলুন, সাংবাদিকতার পেশা বলুন, আইনজীবীদের পেশা বলুন, সকলেই গিয়ে একটা উপদল খুলে বসেছে ক্ষমতাসীনদের। আবার বিপরীত দলও আছে। আমি দেখলাম যে বিএনপি পন্থী আইনজীবীরা বলেছেন যে আওয়ামী পন্থী আইনজীবীদের রাজনীতি করার কোনো সুযোগ নাই, আইনজীবী ফোরামের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দিবেন না। একই ঘটনা কিন্তু আমরা সাংবাদিক ফোরামেও দেখতে পাচ্ছি বা দেখেছি। কাজেই সবকিছু মিলিয়ে আপনি যে বললেন কাঠগড়ায় সাংবাদিকতা, কাঠগড়া এই অর্থে যে একেবারে প্রতীকী অর্থে হয়তো কাঠগড়া না হলেও আমাদের নিজেদের তুল্যমূল্য বিচার জ্ঞান বুদ্ধি রাখতে হবে। এবং সাংবাদিকতার যে মূল শক্তি, অর্থাৎ দুর্বলের কণ্ঠস্বর, সাংবাদিকতা মানেই বিরোধীর কণ্ঠস্বর। আপনার একটা চতুর্থ স্তম্ভ বলা হয়, যখন সংসদ থাকবে না সংসদের ভূমিকা পালন করবে, বিরোধী দলের ভূমিকা পালন করবে সংবাদপত্র, তাদের নানান রকম দোষ ত্রুটি সরকারের তুলে ধরবে এবং সেটা অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। আপনি বিরোধিতা করার খাতিরে বিরোধিতা করবেন সেটাও হবে না। তো সেই জায়গায় কাঠগড়ায় সংবাদপত্রকে আমি সেই জায়গায় বলতে চাই যে পেশাদারিত্বের জায়গা থেকে কতখানি ভুল ত্রুটি অতীতকালে হয়েছে, নিকট অতীতে বিশেষ করে, সেখান থেকে সাংবাদিকরা শিখলেন কিনা এবং সেই ধারাবাহিকতায় তারা দলীয় রাজনীতির আবর্তন থেকে কতখানি দূরে থাকলেন। আমি কিন্তু সেই আবর্তন থেকে দূরে দেখছি না। আমি সেই জায়গাতেই আসবো যে আসলে পরিবর্তনটা কতটুকু দেখছেন বা কেমন হচ্ছে, আমি একটু শুনে আসি। জনাব রেজাউল করিম রনি, শুনছিলেন আপনি যে বিষয়টি বলছিলাম। ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, প্রথম কথা হলো আমি গুড়ার থেকে আলাপটা শুরু করি। মিডিয়া মানে কি? মিডিয়া মানে এটার মানে অনুবাদ করা হয়েছে হলো গণমাধ্যম। মিডিয়া মানে হলো প্রচার যন্ত্র। গণমাধ্যম কথাটার সাথে গণস্বার্থের ব্যাপারটা জড়িত থাকবে। এখন গণস্বার্থের ব্যাপারটা জড়িত থাকার ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো আমরা বিগত আমলে দেখি নাই। আমরা ধরেন এই যে এখানে আলোচনা খানিকটা চলে আসছে, এখানে মাহবাজ বিগত আমল কিন্তু আবার দুইটা। হ্যাঁ, বিগত আমল বলতে আমি শেখ হাসিনার আমল থেকে শুরু করতে যাচ্ছি যে, এবং শেখ হাসিনা তার আগের আমল থেকে সাংবাদিকতা, এখানে উনি রাইটলি পয়েন্ট আউট করছে, এখানে 90 সালে গণতান্ত্রিক পট পরিবর্তনের পরে বেসিক্যালি এখানে একটা স্বাধীন সাংবাদিকতার বিকাশের ধারা শুরু হচ্ছিল। এর আগ পর্যন্ত এরশাদের আমলে এক ধরনের সাংবাদিকতা আমরা দেখছি, সেখানে কম বেশি পার্টিজান সাংবাদিক। আর আগের আমল তো আমরা নাই বা বললাম, মাঝখানে জিয়াউর রহমানের আমলটা তো এই মানে বাকশালে 4টা পত্রিকা থেকে ব্যাপক পত্রিকা মানে গণমাধ্যমকে আবার
স্বাধীনতার সুযোগ দেয় এবং সময়টাই অল্প। তারপর এরশাদ পিরিয়ডে তো ধরেন সব একরকম হয়ে গেল। তারপরে আসলে বেসিক্যালি 90-এর পরে এই যাত্রাটা শুরু বলা হয় যে গণমাধ্যমে একটা বিস্ফোরণ। হ্যাঁ, গণবিস্ফোরণটা কেন হয়েছিল? বেগম খালেদা জিয়া নির্বাচনে জয়ী হওয়ার মধ্যে দিয়ে, সংসদীয় গণতন্ত্রের উদ্বোধন শুরু হওয়ার মধ্যে দিয়ে, এবং সেই ধারাবাহিকতা, হ্যাঁ, তারপরে কম বেশি চর্চা হওয়ার মধ্যে দিয়ে এখানে একটা মোটামুটি একটা প্রাতিষ্ঠানিকতার দিকে গেছে সাংবাদিকতা কম বেশি, হ্যাঁ, আপনার তার সমালোচনা সত্ত্বেও। তারপরে এটা মূলত সবচেয়ে বড় মানে ডিক্লাইনিং পিরিয়ড যদি আমি চিন্তা করি, সেটা হলো 1/11-এর সময়। এবং 1/11-এর সময় সাংবাদিকতা যে এখানে একটা বেসিক্যালি একটা আপনার ক্ষমতাসীনদের, তৎকালীন ক্ষমতাসীনদের একটা পিআর এজেন্সি হিসাবে ভূমিকা পালন করছে, তথা কিন্তু মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া, সেটা তাদের পরবর্তী সময়ের বিভিন্ন সাক্ষাৎকার বক্তব্যের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা আমরা জানি। এবং সেই ধারাবাহিকতা পরবর্তী সময়ে আরও রেজিমেন্টেড হয়েছে। একটা দেশে ফ্যাসিবাদ কায়েম ছিল, স্বৈরতন্ত্র ছিল এবং সাংবাদিকতা ছিল, এটা মনে করবার কোনো কারণ নেই। তার মানে সাংবাদিকতা ছিল না। আমি নিজের কথা বলতে অপছন্দ করি, তারপরে একটা ব্যক্তিগত কথা বলি, ব্যক্তিগত আমার অভিজ্ঞতার কথা বলি, যেটার মধ্যে দিয়ে আমি গিয়েছি বিগত আমলে। তানভীর আহমেদ সিদ্দিকী, তৎকালীন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা, তার বিরুদ্ধে একটা গুমের রিপোর্ট হলো, অভিযোগ আসলো, হ্যাঁ, সেই রিপোর্টটা আল জাজিরা ইংরেজি করছে। তো এত বড় একটা রিপোর্ট বিদেশি মিডিয়া ব্রেক করছে। আমি তখন একটা ছোট পত্রিকা চালাই, জবান, তো এটা অনলাইন এডিশন চালাই। আমি আমার ডেস্কের লোকজন আসলো, বলে যে ভাই এরকম একটা নিউজ আসছে, আমরা কি করবো? আমরা ধরবো, অবশ্যই গ্লোবাল মিডিয়া ধরছে। আমার তো মাথায় গুণাক্ষরেও নাই এই নিউজটা বাংলাদেশের কোনো মিডিয়া ধরবে না, আমি একলা ধরবো আর গভর্নমেন্ট আমার খপ করে ধরবে, এটা হইতেই পারে না। আল জাজিরা ব্রেক করছে স্টোরি, হ্যাঁ, এবং একটা গুরুত্বপূর্ণ পদে আছে ওই ব্যক্তি। পরে যেটা অল দ্য প্রাইম মিনিস্টার মেনটেন মিলে প্রমাণিত, তার আগের কথা আমি বলছি, সেই রিপোর্টটা আমরা কোনো রকম কোনো রংচং চড়াই নিয়ে জাস্ট অনুবাদ করে ছাপছি আল জাজিরার থেকে, বাংলা করছি, এই ছিল আমার অপরাধ। কিন্তু সেই রিপোর্টটা করার পরে কি হলো, দেখা গেলো একমাত্র আমি ধরছি এই রিপোর্টটা, আর কোনো মিডিয়া ধরে নেই। তো আমাকে ধরা হইলো খপ করে, 1 ঘন্টার মধ্যে পত্রিকা বন্ধ, প্রকাশ করা যায় না, অফিস বন্ধ। তারপরের ইতিহাস তো আমরা জানি, দৌড়ের উপর আর কোনোদিন আমি আসতে পারি না। পুরো ছোট্ট প্রজেক্ট ছিল, হ্যাঁ, ইনভেস্টররা সব দৌড়ে চলে গেল। এবং আমরা একটা লং ফর্ম জার্নালিজম করতাম, এটা একটা লিটারেরি অ্যানালিটিক্যাল পত্রিকা ছিল, আমরা অনুবাদ ছাপতাম এবং অ্যানালিসিস ছাপতাম, হার্ড নিউজ করতামই না। সেই রকম একটা মিডিয়া, সেটা ওভারনাইট বন্ধ হয়ে গেল। এবং বন্ধ যে হয়ে গেল, বাংলাদেশের কোনো মিডিয়া আমার পাশে দাঁড়ায়নি। এই যে এত বড় স্টাফ, কেউ পাশে দাঁড়ায়নি, একটা রিপোর্ট পর্যন্ত করেনি। পাশে দাঁড়াইছে কে? সেই আল জাজিরা, সেই গার্ডিয়ান, সেই ডয়েচে ভেলে, রিপোর্টার্স উইদাউট বর্ডার, আন্তর্জাতিক। আমি যেহেতু বিদেশি কাগজে কমেন্টারি করি, লেখালেখি করি, ফলে যতখানি আমার যোগাযোগ ছিল তার মধ্যে দিয়ে হয়তো গুমের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। তারপরেও আমাকে ইমিডিয়েটলি দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হয়েছে। সো আমি বললাম যে এটা আমি বলতেছি না যে আমি খুব মহান বিপ্লবী কাজ করে ফেলছি। বিপ্লবী কাজ করা সাংবাদিকতার দায়িত্ব না, সাংবাদিকতা অ্যাক্টিভিজম না। আমি আমার ডিউটিটাই পালন করছি, কিন্তু ডিউটিটা পালন করতে সিঙ্গেল আউট আমি হয়ে গেলাম কেন? এটা তো হওয়ার কথা ছিল না। এটা আমি অত বড় সাংবাদিক না, কিন্তু আমারও বয়সের অনুপাতে আমারও 25 বছরের অভিজ্ঞতা সাংবাদিকতা। তাতে করে আমি জানি যে এরকম একটা বড় নিউজ একটা ইন্টারন্যাশনাল মিডিয়া ব্রেক করলে এটা বাংলাদেশের মিডিয়া ধরবেই, ধরা হয় সাধারণত। কেউ ধরবে না, আমি একা ধরবো আর আমি ফাইসা যাব, এটা তো আমার কল্পনার মধ্যেই ছিল না। তার মানে কি? তার মানে আমি ভুল বুঝছিলাম আমার ইন্ডাস্ট্রিকে। নাহলে তো আমি ঠিক আছে, মানুষ তো আত্মহত্যা করে না। আপনি কতখানি প্রকাশ করতে পারবেন, কতখানি পারবেন না, দেখেন। অলওয়েজ ফ্রিডম অফ স্পিচ রিকোয়ার্ড টু হোয়াট নট টু সে, এই কথাটা আমি বলি। যেমন আপনি ইউরোপ আমেরিকাতে যান, যে আপনি অ্যান্টিসেমিটিক বক্তব্য দিতে পারবেন না, মানে ফ্রিডম অফ স্পিচ আপনি দেন, সমস্যা কি? নো, দিতে পারবেন না। ফলে আপনিও ফ্রিডম অফ এক্সপ্রেশন নামে যদি কোনো ব্যক্তির চরিত্র হনন করেন, কোনো ব্যক্তিকে আবার তিলকে তাল বানান, হ্যাঁ, সেইটা কিন্তু একটা অরাজকতা তৈরি করে। ফলে আমি এই উদাহরণের মধ্য দিয়ে বোঝালাম যে বিগত আমলে আমাদের সাংবাদিকতা বইলা কিছু ছিল না, সেটা ছিল শুধুমাত্র ক্ষমতাসীনদের সাথে সঙ্গতিপরায়ণ রেখে যতখানি করা যায় তাই করা হয়েছে। কারণ হলো আমাদের এন্টার যে আপনি স্টোরিগুলো, এগুলো ব্রেক হয়েছে, বড় বড় স্টোরি যেগুলো ব্রেক হয়েছে বিদেশি মিডিয়ার মাধ্যমে। আমরা যে লেখালেখি করছি, আমরা বাংলাদেশের মিডিয়াতে লিখতে পারি নাই। যে জিনিসগুলো আমরা বলতে চাইছি, আমরা বিদেশি মিডিয়ায় লিখছি, বিদেশি মিডিয়া কমেন্টারি করছি। আমি প্রায় রেগুলার আল জাজিরার প্রতিবেদন এসেছে পরে, অনেক পরে, এবং সেটা আসছে কি খুবই সংখ্যায় কম। এবং আসছে কোনটা, ধরেন আপনি এস আলমের বিরুদ্ধে কোনো প্রতিবেদন প্রকাশ করা যাবে না, হাইকোর্ট থেকে রায় করা হয়েছে। পৃথিবীর কোন দেশে আছে যে একটা সিন্ডিকেটেড, হ্যাঁ, একটা সিস্টেমেটিক লুটপাট, সেইটার বিরুদ্ধে খবর করা যাবে না, সেই ব্যাপারে আবার কোর্ট আবার তার পক্ষে দাঁড়াচ্ছে? আপনি কোন লেভেলে গেছিল? তো ফলে সাংবাদিকতার এই যে জায়গাটা, এটা তো একদিনে আপনারা হারাই নেই। আমি বলতেছি না যে সাংবাদিকতার পুরা মানে প্রক্রিয়াটাই একটা ক্রিমিনালাইজেশনের মধ্যে প্রবেশ করে গেছে, নো।
সেটা শুরু হয়েছিল 1/11-এর যে ধারাবাহিকতার মধ্য দিয়া, সেটা আমরা ব্রেক করতে ফেল করছি। সেটা যদি আমরা ব্রেক করতে ফেল না করতাম তাহলে হয়তো শেখ হাসিনার এই ফ্যাসিজম দেখতেই হইতো না। আওয়ামী লীগ তো জন্মের পর থেকে এরকম ছিল না, মানে আওয়ামী লীগ তো পুরানা সংগঠন, সেটা তো অনেকগুলো ফেস আছে। হ্যাঁ হ্যাঁ, তারা এদের ডিক্লাইনিং আছে। এটা যখন বাকশাল কায়েম করার পরেও বাংলাদেশের আবার তো এই দল ক্ষমতায় আসছিল, তো এই জায়গায় তো যাওয়ার কথা ছিল না। মানে তার প্রবণতা, তার ইডিওলজির মধ্যে ফ্যাসিস্টিক প্রবণতা আছে, এটা আমরা বারবার বলি। কিন্তু এই জায়গায় হাসিনা যে জায়গায় নিয়ে গেছে, একটা সিস্টেমেটিক গণহত্যাকারী বাহিনী, সেই জায়গায় তো যাওয়ার কথা ছিল না একটা রাজনৈতিক দলের। সেই জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছিল বিভিন্ন সেক্টরে, সেই অলিগার্ক শ্রেণীর একটা বড় অংশ তো ছিল সাংবাদিকতার নামে। ফলে এখন এই যে আপনি ধরেন আরেকটা জিনিস, এই যে দেখেন আমি বলবো, আপনি যে আলোচনা করলেন যে আমাদের সম্পাদক পরিষদ, এই সম্পাদক পরিষদ নিয়ে পরে আমরা আলোচনা করব। তো ফলে এখন আমাদের যেটা দরকার সেটা হলো, দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করি, মিডিয়াম ইজ দ্য মেসেজ। মার্শাল ম্যাকলুহান, বিখ্যাত সাংবাদিকতার আপনার তাত্ত্বিক, মিডিয়াম, আপনি কোন মিডিয়ামটা নার্সিং করতেছেন সেইটা ইটসেলফ একটা মেসেজ। ফলে আমরা আসলে ওই অর্থে ওরকম গণমাধ্যম, যেটা গণমানুষের মাধ্যমের মতো মিডিয়াম গইরা তুলতে পারি নাই, সেটা গইরা তোলার সুযোগ আমি মনে করি এই নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে শুরু হয়েছে। সেই সুযোগ আমাদের কাজে লাগানো উচিত। অসংখ্য ধন্যবাদ। আসবো একটু শুনে আসি, আমিনা ইসলাম আছেন আমাদের সঙ্গে। আমিনা ইসলাম, যে বিষয়টি আলাপ করা হচ্ছিল যে এই যে দীর্ঘ ফ্যাসিস্টের আমল বলা হয় 17 বছরের, সেই জায়গায় ফ্যাসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে কেবলমাত্র শাসক গোষ্ঠী নয়, গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মী তাদেরও দায় রয়েছে, এমনটা বলার চেষ্টা করছেন বা বলছেন। সেই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন সার্বিকভাবে আপনার আলোচনা শুনব। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা জানাচ্ছি। খুবই প্রাণবন্ত আলোচনা হচ্ছে এবং খুব মাঠের কিছু তথ্য এবং বাস্তবতা আমরা আমার সহ আলোচকদের কাছ থেকে জানতে পারলাম। হ্যাঁ, এটা ঠিক যে এক হাতে তালি বাজে না। এখন আসুন, যদি সরকার বা রাষ্ট্রযন্ত্র কর্তৃত্বপরায়ণ হয়, সেই কর্তৃত্বটা মেনে নেওয়ার মতন হয় কেউ আছে, অথবা সেটার বিরোধিতা করার মতন কেউ থাকতে হবে। এখন একটা সিস্টেম একা টিকে থাকতে পারে না, সেটার দোসর লাগে। এখন আমরা তাত্ত্বিকতার জায়গা থেকে যে জিনিসটা বলি যে উভয় পক্ষেরই কিছু কৌশলগত পদক্ষেপ থাকে, যেটাকে আমরা স্ট্র্যাটেজিক ইন্টেন্ট বলি, মানে উদ্দেশ্য থাকে, মনের ভেতরে কিছু নিয়ত থাকে, যেগুলো কৌশলগতভাবে দুই পক্ষই খুব কৌশলে সেগুলোর বাস্তবায়ন করে। এখন যদি দুই পক্ষ বলতে আমি যদি বলি সরকার পক্ষ এবং গণমাধ্যম একটা মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে যদি আমরা চিন্তা করি, সরকার সমালোচনা নিতে পারেন কিনা, সরকার যখন সরকারে থাকেন না, বিরোধী পক্ষে থাকেন অথবা সাধারণ কাতারে থাকেন, তখন এই মিডিয়ার সমালোচনাকেই তারা খুব হাততালি দেন যে হ্যাঁ আপনারা খুব ভালো বলছেন, এই সরকার মন্দ। ঠিক এই ব্যক্তিগুলোই যখন আবার সরকারের ক্ষমতার চেয়ারে বসেন, তখন এই সমালোচনার তারা সহ্য করতে পারেন না। এখন আসেন এই দ্বিচারিতা বা এই ঠিক চেয়ারে যাওয়া এবং চেয়ারে যাওয়ার আগের যেই মন মানসিকতা, এই দুটোর মধ্যে এই পার্থক্যটা, এটা যদি আমি বলি যে এটাও খুব স্ট্র্যাটেজিক। কারণ আপনার যখন পদ বদল হয়েছে তখন আপনার মত বদল হয়েছে। এটা এটা একটা একটা বৈশিষ্ট্য, যার কারণে এই মেকানিজমটা কাজ করছে। এবার আসুন, যারা আমরা এই পাশে থাকি, প্রফেশনাল যদি বলি, সাংবাদিক এবং গণমাধ্যম যারা মালিক এবং যারা সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ পিপল আমরা যারা আছি, তাদের ইন্টেনশনটা কি? এখন আসুন দেখুন, একটা সময়ে আমরা কিন্তু পার্টি প্রেস আমাদের দেশে বা বহু আগে সময় বিভিন্ন রাজা বাদশারা তাদের মুখপাত্র হিসেবে প্রেস রাখতেন, তাদের নিজস্ব কথা বলার মতন প্রেস থাকতেন। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা খুব একটা মানে প্রশংসনীয় অবস্থা না থাকলেও এটা কিন্তু একটা ধারা ছিল। কিন্তু এখন দেখেন, বাংলাদেশে কোনো পার্টি প্রেস নেই, কিন্তু সবাই আমরা পলিটিক্স করি, আমরা পলিটিক্যাল প্রেস হয়ে গেছি। তাহলে এখন দেখেন ধারাটা কোথায় মিশে একাকার হয়ে গেল, এবং এটার পেছনের মেকানিজমটা কি? এখন আসেন দেখেন, কাউকে আপনি বাধ্য করতে হলে, আমরা বলি মিডিয়াকে বাধ্য করতে হলে আপনাকে 2-3 রকমে তাকে বাধ্য করতে হবে। একটা হচ্ছে তার আর্থিক অবস্থাটা আপনার নিয়ন্ত্রণ করতে হবে, অথবা তার সে যে জায়গাগুলোতে মত প্রকাশ করে সেই জায়গায় আউটপুট ডিভাইসগুলোকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আর্থিক এবং আউটপুট ডিভাইস, এই দুটো নিয়ন্ত্রণ করতে পারলে আপনার আসলে তাকে দিয়ে আর কিছু করার দরকার নেই,
আর তার মুখ বন্ধ। এখন আসলে এই দুটোর যেই হর্তাকর্তা বা এই দুটোর নিয়ন্ত্রণে যিনি থাকেন রাষ্ট্রযন্ত্র বা সরকার প্রধান, তাদের এই উদ্দেশ্যটা এবং এই উদ্দেশ্যটা এই পক্ষের মেনে নেওয়ার মধ্যে একটা মেকানিজম কাজ করে। সেটাকে আমরা যেটাকে বলি তাত্ত্বিক ভাষায় পলিটিক্যাল ইকোনমি, সবকিছুই মানে অর্থনীতিটা ও রাজনীতিকে কেন্দ্র করে করে আপনি দেখুন বিজ্ঞাপন পাওয়া এবং বিজ্ঞাপন নেওয়া নিয়ে যে পরিমাণের কম্পিটিশন হয়, সেটায় আসলে এক তরফে আমরা শুনি যে এটা সরকার এক ধরনের কন্ট্রোল করেন, যে কাকে বিজ্ঞাপন দেবেন অথবা দেবেন না সেটা নিয়ন্ত্রণ করেন। কিন্তু এটাও ঠিক, বিজ্ঞাপন পাওয়ার জন্য আমরা গণমাধ্যমরাও কি অনেক ধরনের কৌশলগত অবস্থানে যাই না? এখন দেখুন এইটা বাংলাদেশের প্রেক্ষিতে যদি চিন্তা করি, এটা কিন্তু খুব তাত্ত্বিক জায়গায় এটা দেশে দেশেই এই মেকানিজমটা কাজ করে। কিন্তু বাংলাদেশে যেই অবনতিকর অবস্থা বা একটা আমরা যে অবনমিত অবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রেস এবং সরকার পক্ষের যে মুখোমুখি অবস্থান, এবং সেই অবস্থানটাই আসলে এই শিল্পটা দাঁড়ায়নি, যেটা আমার সহ আলোচক বলছিলেন। এখন আসলে শিল্প হিসেবে যদি দেখতে চান গণমাধ্যম শিল্প, গণমাধ্যম একটা সমাজের একটা অঙ্গ প্রতিষ্ঠান, আমরা চতুর্থ স্তম্ভ বলি। বাকি তিনটা স্তম্ভ আমরা জানি আইন শৃঙ্খলা বাহিনী, সংসদ, হ্যাঁ, রাষ্ট্রযন্ত্র, তার সাথে গণমাধ্যম একটা অঙ্গাঙ্গী একটা অনুষঙ্গ। কিন্তু সেই গণমাধ্যমের প্রতি বাকি তিনটা অঙ্গের কেন এত বিরাগ, কেন এত বিরক্তি, অথবা আমি বলবো ভয়, জি, অথবা ক্ষোভ, অথবা তাকে নিয়ন্ত্রণ করার বিষয়টা কেন জরুরি হয়ে আমি পড়েছে? আসবো আবার আপনার কাছে। গণমাধ্যমের ক্ষমতার বিষয়টা আমরা আলোচনা করতে পারি। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব মাহবুব আজিজ, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম কাঠগড়ায় সাংবাদিক ও সাংবাদিকতা, এ প্রসঙ্গে আপনি বলছিলেন যে বিগত 17 বছরের বিষয়টি এক ধরনের ছিল এবং এখানে আলোচক আপনারা সবাই এটি বলেছেন যে গণতন্ত্রের সাথে সাংবাদিকতার যে সম্পর্ক, সেই জায়গায় গণতন্ত্রের পথটা যদি মসৃণ না হয়, সাংবাদিকতার পথও খুব মসৃণ থাকে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি বলছিলেন যে পরিবর্তনের ইশারা, সেই জায়গায় সাংবাদিকতায় কেমন ইশারা দেখছেন বা ইঙ্গিত দেখছেন? জি, ধন্যবাদ। আমি এখানে একটু যুক্ত করতে চাই। দেখুন, যে 17 বছরে একেবারে সাংবাদিকতা হয়নি, আমি এই 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 প্রত্যয়ের সাথেও একমত নই। কারণ শেখ হাসিনা যে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন এটার লোকে জানলো কি করে? সাংবাদিকদের কারণেই জেনেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে গণমাধ্যম আসলে এক ধরনের দালিলিক প্রমাণ রেখে যায়। আপনি যদি চাটুকারিতা করেন ওই দলিলও থাকবে, এবং সেটা রোজ কিয়ামত পর্যন্ত আপনি পরিবর্তন করতে পারবেন না। অনলাইনে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন, এডিট করতে পারবেন, কিন্তু একবার যে কাগজ আপনি ছাপিয়ে ফেলেছেন, প্রকাশিত হয়েছে, ওটা কিন্তু আপনার একেবারে অবিনশ্বর দলিল হিসেবে থেকে থাকবে। আপনি দেখবেন 1971 সালের যে সমস্ত সংবাদপত্র আছে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে গোলাম আজম সাহেব কি বলছেন, কার কার সাথে কার বৈঠক হচ্ছে, তখনকার সমস্ত কিছু আছে কিন্তু পত্রিকাতে। একইভাবে আছে 90 আছে 24-এর সমস্ত ঘটনা, 24-এর গণঅভ্যুত্থানের সকল কিছুই আপনার পাবেন পত্রিকাতে, এবং পাবেন এই 17 বছরেও যে সমস্ত আটকানো হয়েছে খবর, সেটাও কিন্তু সাংবাদিকরা বিভিন্নভাবে চেষ্টা করেছেন। অর্থাৎ সব কিছুই যে দলবাজি হয়েছে, কিছুই লেখা যায়নি, এটির সাথে আমি একমত নই। কারণ যা লেখা গেছে, যা লেখা হয়েছে তা এখনো আছে, এবং সেগুলো আর্কাইভে আছে। আপনারা দেখবেন কি করে একটি সরকার স্বৈরাচারী হয়ে ওঠে, কি করে আপনি তার মধ্যেও সাংবাদিকরা লেখবার চেষ্টা করেন। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো, তখনও কিন্তু এই চেষ্টাটা অবশ্যই জারি ছিল। সেই সাথে কিছু পরিবর্তন আমরা খেয়াল করলাম, যে পরিবর্তনগুলো খুব বেশি যে আইন সম্মতভাবে হয়েছে তাও নয়। যে কোনো একটি বড় একটি গণ অভ্যুত্থান অনেক কিছুই তৈরি করে, কিছু বিশৃঙ্খলা তৈরি হয়, সেটা যেমন একটা সত্য, আবার অনেকে সুযোগও নিতে চায়। সেই অনিয়ম বিশৃঙ্খলা আমরা অন্যান্য অনেক ক্ষেত্রের মধ্যে গণমাধ্যমেও দেখেছি, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা নেতৃত্বের বদল দেখেছি। সেগুলোও যে খুব প্রাতিষ্ঠানিকভাবে হয়েছে তেমনও মনে হয় না। এবং সেই ক্ষেত্রে যেই ঘটনাটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, মব সন্ত্রাস, সেটা কিন্তু এই গণমাধ্যমেও ঘটেছে, যেটা আইনসম্মত নয়। আইনের শাসন অনুপস্থিত হলেই মব সন্ত্রাস হয়। আওয়ামী লীগ আমলেও আমরা মব সন্ত্রাস হতে দেখেছি, অন্যান্য আমলেও দেখেছি। আওয়ামী লীগ আমলে সবচেয়ে বড় মব সন্ত্রাসের উদাহরণ হলো বিশ্বজিৎ হত্যা এবং আবরার হত্যা। কিন্তু সেই হত্যাগুলোর
বিচার হয়েছে এবং ফাঁসি হয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় কোনো মব সন্ত্রাসের বিচার হয়নি। ফাঁসি তো দূরের কথা, ফাঁসির বিচারের তো দূরের কথা, বরং মব সন্ত্রাসের সময় বলা হয়েছে এগুলা প্রেসার গ্রুপ। সরকারের পক্ষে বলা হয়েছে প্রেসার গ্রুপ, আপনার 32 নম্বর তো ভাঙবেই, কেন ভাঙছে তার মেয়েকে জিজ্ঞেস করুন। সরকার প্রধানের পক্ষ থেকে এরকম কথা বলা হয়েছে। অর্থাৎ আইন নিজের হাতে তুলে দেবার এক ধরনের প্রক্রিয়া সেখানে ছিল। বলা হয়েছে ফ্যাসিস্ট আপনার ঘরের ভিতরেই আছে, আপনার গ্রামেই আছে, নানান রকম উস্কানি ছিল। সেই সরকারি উস্কানির মধ্যে বলা হয়েছে যে আপনারা মন খুলে লিখুন। সাংবাদিকদের জন্য একটা গণমাধ্যম কমিশন করা হয়েছিল, সেই কমিশন আর অন্যান্য বেশ কয়েকটি কমিশনের মতো একেবারেই শূন্যগর্ভ কমিশন, তার একটি অক্ষরও সরকার পালন করবার কোনো চেষ্টা করেনি, যেটা সরকারের হাতে সুযোগ ছিল। যেহেতু সরকারের পার্টিজান হবার কথা নয়, সেটি কোনো রাজনৈতিক সরকার ছিল না, কোনো দলীয় সরকার ছিল না, সরকার চাইলে পারত যে যেহেতু একটি সুযোগ এসেছিল, পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, জন আকাঙ্ক্ষা ছিল, কোনো কিছুই সরকার সেখানে করেনি। সংবিধান সংস্কারের নামে 9 মাসের দীর্ঘসূত্রী তারা আলাপ ছাড়া তারা নারী সংস্কার বলুন, গণমাধ্যম সরকার বলুন, পুলিশ সংস্কার বলুন, দুদকের সংস্কার বলুন, কোনো কিছুতে তারা এক চুল পরিমাণ কাজ করেনি। সেই কারণে আমরা গণমাধ্যমেও নানান রকম বিশৃঙ্খলা দেখেছি, আমাদের সহকর্মীদের কাউকে কাউকে জেলে যেতেও দেখেছি। তাদের অপরাধ কী ছিল তারা প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এক পাশে বলা হচ্ছে আপনারা সমালোচনা করুন, আরেক পাশে তাকে জিম থেকে জেলে নেওয়া হয়েছে। আনিস আলমগীরের ক্ষেত্রে এমন হয়েছে, পান্না সাহেবের ক্ষেত্রে এমন হয়েছে, এবং আরও অনেকের ক্ষেত্রে আমরা হয়েছে। মহিউদ্দিন সাহেব নামে আমাদের একজন সহকর্মী আছেন, যুগান্তরে ছিলেন তিনি নির্বাহী সম্পাদক, তিনি পালিয়ে ইংল্যান্ডে চলে গেছেন ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার সংবাদ মাধ্যমে খবর প্রকাশের কারণে। কাজেই এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারছি। আর আঞ্চলিক পর্যায়ে কি হয়েছে এগুলো তো আসলে জানা যায় না। যারা তারকা সাংবাদিক তাদের কথা আমরা জানতে পারি। তৃণমূলের সাংবাদিকরা অনেকেই বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়, যেটা হয়েছে 2006 সালে আমাদের সমকালের একজন গৌরাঙ্গ বা গৌতম সাহেব নামে একজন গৌতম বাবু মারা গেলেন। তারপরে আরও অনেকে, শামসুর রহমানের কথা আপনার মনে পড়বে, জনকণ্ঠে সাংবাদিক ছিলেন, অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন বিভিন্ন সময়ে। আরও অনেক সাংবাদিকের কথা আমরা বলতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা হয়েছে, সরাসরি সেইভাবে টেলিফোন আসেনি, অত শক্তভাবে টেলিফোন আসেনি। বিভিন্ন দপ্তর থেকে যেই টেলিফোনগুলো আসা হয় সেগুলো আসেনি বটে, তবে চোখ রাঙানো ছিল, নানান রকম মব সন্ত্রাসের ভয় ছিল, এবং আপনি এটা লিখলেই আপনি আওয়ামী লীগের দোসর, আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বললেই আপনি ভারতের দোসর, আপনি যেটা আওয়ামী লীগ বলতো তার বিরোধিতা করলে জামাত এবং বিএনপি আপনি হচ্ছেন রাজাকার, এই কথা আওয়ামী লীগের সময় বলা হতো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হতো কেন আওয়ামী লীগের এত কর্মী সমর্থক, আপনারা আওয়ামী লীগকে কেন নির্বাচনে আসতে দিবেন, এই কথা বললেই বলতো যে আপনি হচ্ছেন ভারতীয় দোসর, আওয়ামী লীগের দালাল। একই ট্যাগবাজির এপি টোপির। যদিও বলা হয়েছে আওয়ামী লীগ তো গণহত্যা করেছে, তখন যখন বলা হয়েছে জামাতও তো গণহত্যার দায়ে অভিযুক্ত, 30 লক্ষ মানুষের দায়ে অভিযুক্ত, তাহলে তাকে নিয়ে আপনি নির্বাচন করতে পারছেন। আওয়ামী লীগের সমস্যাটা কোথায়? আপনি আহ্বান জানান, তারা যদি না আসে সেটা তারা বুঝবে, এই কথাও সরকার শোনেনি। কাজেই এই যে সমাজকে বিভাজিত করার যে একটা প্রক্রিয়া, সেইটা সরকার অংশগ্রহণ করেছেন, এবং বিভাজিত প্রক্রিয়ার এই অংশগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সময় গণমাধ্যমও ব্যবহৃত হয়েছে। সাংবাদিকরাও রাজনৈতিক, যেটা বললাম এর আগের ইস্যুতে, যে রাজনৈতিকভাবে তারা বিভক্ত, এবং রাজনৈতিকভাবে তারা এখনো বিভক্ত, কিন্তু যতক্ষণ পর্যন্ত না পেশাদারিত্ব উঠবে ততক্ষণ এই রাজনৈতিক সাংবাদিকতার কোনো ফল আমি দেখি না। জি, রেজাউল করিম রনি যে কথা বলছিলেন যে 17 বছরের পরে পরিবর্তনের ইঙ্গিত সে অর্থে দেখছেন না। দেখেন, পরিবর্তন এখানে আমি কিন্তু বলছি বিগত আমলে সাংবাদিকতা হয় নাই তা না, আমরা করি নাই, আমরা তো করছি যতটুকু পাইছি। এর মধ্যে একটা চোর পুলিশ খেলা ছিল, ইন্দুর বিলায় দৌড়ের মতো ছিল। সরকার কতখানি আপনার সহ্য করবে, সহনীয় ততখানি বুঝা রিপোর্ট করা হয়েছে, ততখানি বুঝা আপনার পেনিট্রেট করা হয়েছে। সরকার ব্যাকফুটে গেলে একটু বেশি চেষ্টা করা হয়েছে, কিন্তু মোটা দাগে আমি নিজে একটা উদাহরণ তো দিলাম যে একটা গুমের এরকম একটা রিপোর্ট, সেটা আমার অন্যান্য মিডিয়া সহকর্মীরা কেউ তো ছাপেই নাই, কেউ তো ধরেই নাই, উল্টা আমি যে ধরলাম আমার উপর যে নির্যাতন, কাউকে পাশে পাওয়া গেল না। ফলে এক্সেপশন ছিল, নুরুল কবিররা সাংবাদিকতা করছে, আমরা সাংবাদিকতা করছি, এক্সেপশন এখানে আলোচনা করা হচ্ছে না। আমি মোটা দাগে প্রবণতার কথা বলছি, পরিষদের বিষয়টি বলছি। এবং একটা দেশে সাংবাদিকতার স্বাধীনতা, ফ্রিডম থাকলে সে দেশে ফ্যাসিবাদ কায়েম হইতে পারে না, সেটার প্রমাণ সারা পৃথিবীতেই আছে। যেমন ধরেন আপনি আমেরিকাতে ট্রাম্পের মতো একটা লোক ক্ষমতায়, ঠিক আছে, কিন্তু আপনি দেখেন মেইনস্ট্রিম মিডিয়াগুলো তাকে কীভাবে ধরে, তার প্রেস কনফারেন্সগুলো আপনি দেখেন,
কিভাবে তাকে রোস্টিং করা হয়। আপনি নরেন্দ্র মোদী তো সাংবাদিকদের সাথে ভয়ে কথাই বলে না, সেখানে একটা গদি মিডিয়া করে তুলছে, কিন্তু তার বাইরে সেখানে স্ক্রলিন আছে, তেহেলকা আছে, আউটলুক আছে, ওয়ারিন আছে, আপনার যেগুলোতে আমরা মাঝে মাঝে লিখি, আপনি এরকম ইন্ডিপেন্ডেন্ট খুবই শক্তিশালী গ্লোবাল লেভেলের মিডিয়া আছে। আপনার বাংলাদেশে আছে? বাংলাদেশ সবই ইস্টাবলিশমেন্টের পার্ট আকারে করা হয়েছে, এবং ইস্টাবলিশমেন্টের পার্ট সবসময় ইস্টাবলিশমেন্টকে প্রোটেক্ট করা, এবং ইস্টাবলিশমেন্ট যখন ক্ষমতার সাথে থাকে, মিডিয়াও ক্ষমতার সাথে থাকে। তো ফলে এই মিডিয়াকে গণমাধ্যম করার জন্য আমি মনে করি বড় বড় মিডিয়াতে যারা কাজ করে সাংবাদিকদেরই একটা পেশাদারিত্ব তো লাগবেই, পাশাপাশি সাংবাদিকদের মিডিয়া মালিকানায় আসতে হবে। এটা একটা বড় কোম্পানি, সেখানে আপনি গিয়ে চাকরি করবেন সাংবাদিক, তারপরে আপনি স্বাধীন সাংবাদিকতা করবেন, এই কষ্ট কল্পনার দিন শেষ। এটা হবে না, কারণ সে তো স্বাধীন সাংবাদিক হিসেবে আপনাকে চাকরি দেয় না, সে তার গ্রুপের মিডিয়া হাউসে আপনাকে চাকরি দিচ্ছে, আপনি না স্বাধীন সাংবাদিক নিজেকে দাবি করছেন। ফলে এই স্বাধীন সাংবাদিক এই কাঠামো আপনার তৈরি করতে পারতে পারে। আর এখন যেহেতু টেকনোলজি এবং অন্যান্য কারণে এইটা এক্সারসাইজ করার অনেক সুবিধা, এবং দেখবেন অনেক তথাকথিত বড় মিডিয়া হাউসের চেয়ে অনেক পার্সোনাল ব্যক্তির মানে আপনার ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা তার নিজের ব্লগের ইম্প্যাক্ট, প্রভাব পাবলিকের সাথে কমিউনিকেশন অনেক বেশি। তো ফলে আমি মনে করি যে এই যে নিউ ইনভেনশন, এইটার একটা কালচারাইজেশন তৈরি হচ্ছে, এবং এটা মেইনস্ট্রিম মিডিয়া এক ধরনের থ্রেট। এবং আজকে মূল ক্রাইসিসটা কি, গণমাধ্যমের যে বিশ্বাসযোগ্যতা ছিল না, সেটার কারণে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি ছিল, এবং সেই সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য জায়গাটা এখন প্রোপাগান্ডা, ফটোকাট এগুলো দিয়ে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করে ওইটাও নষ্ট করা হচ্ছে। তাহলে এখন তো অবস্থা আরও ভালনারেবল। আগে মেইনস্ট্রিম মিডিয়াও ছিল না, ছিল সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতাম, অ্যাক্টিভিটি করতাম। এখন সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা ভুয়া খবর উৎপাদনের একটা বড় জায়গা। তাহলে এখন আপনাকে রিয়েলি একটা কাঠামোগত আপনার প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া, প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা ছাড়া কোনো জায়গা নেই। না হলে একটা জিনিস কেন দরকার, এটা দরকার হলো সাংবাদিকতা বা মিডিয়া কি করে, মিডিয়া মতামত তৈরি করে, একটা সংস্কৃতি তৈরি করে। হ্যাঁ, একটা গণতান্ত্রিক মিডিয়া হলো গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করবে। আর মতাদর্শপন্থী মিডিয়া, এই যে ইন্টিরিয়ামের আমলের কথা বলা হলো, ইন্টিরিয়াম আমলে এই ঘটনা কেন ঘটছে? কারণ ইন্টিরিয়াম আমলে একটা ফ্যানাটিক রাইট উইং ছদ্মবেশে নিরপেক্ষতার লেবাস ধরে ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের আমলে কোনো সাংবাদিক কিন্তু আওয়ামী লীগ বলতো না, তারা বলতো সাংবাদিক, তারা বলতো সুশীল, তারা বলতো প্রগতিশীল, অন্যান্য পরিচয় ব্যবহার করতো, কেউ আওয়ামী লীগ পরিচয় ব্যবহার করতো না। একইভাবে অন্তর্বর্তীকালীন সময়েও এই যে জনকণ্ঠ কারা দখল করছিল, অন্তর্বর্তীকালীন সময়ে তারা কিন্তু নিরপেক্ষতার নাম দিয়ে দখল করছিল। হাসিনা যেরকম ৭১-কে ব্যবহার করছিল বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে, একইভাবে ২৪-কেও এটা একটা গণ অভ্যুত্থান, গণমানুষের অভ্যুত্থানকেও কতিপয় লোক যারা এইরকম মতাদর্শীপন্থী, ঘৃণা উৎপাদনকারী এবং বিভাজনের আলোকে রাজনীতি করে, তারা এটাকে ব্যবহার করার চেষ্টা করছে। ফলে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হইল তারা সংস্কৃতি, মতামত যেরকম উৎপাদন করে, নিজে কি সংস্কৃতি ধারণ করে সেটাও গুরুত্বপূর্ণ। আপনি আচরি ধর্ম কহ পরে, আপনি নিজে ডেমোক্রেটিক হবেন না, কিন্তু অন্যকে ডেমোক্রেটিক করবেন, আশা করে লাভ নেই। এটার সাথে রিলেট করবো, সম্পাদক পরিষদ যে কনসার্নগুলো ব্যক্ত করেছে এগুলো জেনুইন, এগুলো দরকারি। শুধু একটা জিনিস আমি বলবো যে এখানে তারা ঠিক করে নেই, সেটা হলো তারা 282 জন সাংবাদিকের যে লিস্ট, এটা প্রধানমন্ত্রীকে তারা দিয়েছে, এটা তো শেখ হাসিনাকে দেওয়া হইতো শেখ হাসিনার আমলে। সাংবাদিকরা সব কিছুর জন্য, এটা আপনাদের কলিগ, তাদেরকে এখানে হরে ধরে মামলা দেওয়া হয়েছে, অনেকে অন্যায়ভাবে করা হয়েছে, অনেককে ফাঁসানো হয়েছে, আবার অনেক জেনুইন কজও থাকতে পারে। ফলে সেটা তো আপনি আইনানুগভাবে করবেন। নির্বাহী ক্ষমতার মানে নির্বাহী দায়িত্বে যিনি আছেন, তিনি তো আদালতের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এই চাওয়া তো একটা হাসিনার মতো চাওয়া। প্রধানমন্ত্রীকে একটা আপনি তো আদালতে লড়বেন, আপনার কলিগদের জন্য আপনি রিট করেন, আপনি আদালতে যান। এটা প্রাইম মিনিস্টারকে এই বিষয়ে হস্তক্ষেপ প্রাইম মিনিস্টারকে হস্তক্ষেপ করতে বলবেন সামগ্রিক সাংবাদিকতার কাঠামোর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ডেভেলপ করার জন্য। কমিশনে কি হবে এটা নিয়ে, সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষা কি হবে এগুলো নিয়ে, সরকারের এগুলো নিয়ে। কিন্তু একটা লিগ্যাল ইস্যুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া ডেঞ্জারাস, আনএক্সেপ্টেবল। সরি, এটা আপনারা করতে পারেন না। এটা করতে হাসিনার আমলে যায়া কিছু কতিপয় সাংবাদিক গিয়ে সাংবাদিকতার যে বিষয়গুলো যেটা লিগালি হওয়ার কথা সেটা পার্সোনালি ইন্টারফেয়ার করতো। এই সাবজেক্টিভ ট্রুথ ডেঞ্জারাস, সাবজেক্টিভ ওয়েতে কাজ করা যাবে না। অমুক নির্যাতিত, তমুক সাধু, এইভাবে একজন রাষ্ট্রপ্রধান দেখলে হবে না। রাষ্ট্রপ্রধানের দৃষ্টিভঙ্গিটা হবে সার্বিক, সবার জন্য সমান। সেক্ষেত্রে তাহলে আইন আদালত কীভাবে ফাংশন করে, আইন আদালতের প্রপার ফাংশনে আপনাদের যাইতে হবে, যার আপনার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলে হবে না। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে তাহলে তার নির্বাচিত সরকারের দরকার ছিল না, রাজা বাচ্চা বানাইতেন আপনারা। তারেক রহমান শেখ হাসিনা না, রাজা বাচ্চা না, এটা ডেমোক্রেটিক লিডার হিসেবে আমরা জানি। ফলে সেক্ষেত্রে আমি বলি যে এখানে যে আইনি ত্রুটিগুলো হয়েছে, বিগত আমলে যেভাবে হরে ধরে মামলাগুলো হয়েছে, এগুলো আইনি প্রক্রিয়ায় লড়াই করার মধ্য দিয়ে আপনারা দ্রুত
হ্যাঁ, এটার সমাধান করেন। ডেফিনেটলি আপনাদের কলিগ, আপনাদের দাবি তুলতে হবে, দাবির প্রতি আমার সমর্থন আছে, কিন্তু প্রক্রিয়াটার ব্যাপারে আমার সমালোচনা রইল। আরেকটা আপনি যেটা বলছিলেন, আমি বলছিলাম একটি বিষয় যে এই যে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয় কোনো সরকারের বিরুদ্ধে, ইতোপূর্বে বিভিন্ন সময়ের মানবতা বিরোধী অপরাধ আমরা শুনি, নুরেমবার্গ ট্রায়ালের কথা শুনি বা অন্যান্য যে জায়গায় যে ধরনের অপরাধ হয়েছে, সেই সব জায়গায় কি গণমাধ্যম কর্মী যারা বা তাদেরকে উপরও কি এ ধরনের মানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বা তাদেরও এরকম করা হয়েছে? নেওয়া হয়েছে। এটা যদি আপনি জার্মানির কথা বলেন, নেওয়া হয়েছে, কিন্তু সেই নেওয়ার প্রক্রিয়াটা আর বাংলাদেশে নেওয়ার প্রক্রিয়াটা এক না। আমি ইভেন আপনি সবচেয়ে বড় উদাহরণ হলো সাউথ আফ্রিকা। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করা। দেখেন, আওয়ামী লীগ করা মানেই তো অপরাধ না। আপনি একটা লোক অপরাধ একটা আলাদা ক্যাটাগরি, ফৌজদারি অপরাধ করছে, যে এখানে হত্যা, তারপরে খুন গুমে জড়িত, সে অপরাধী। আওয়ামী লীগ করাটা হলো একটা পলিটিক্যালি সে ইম্যাচিওর ইডিওসেন্ট্রিক একটা পলিটিক্যাল ইডিওলজি বিশ্বাস করে, সে করতেই পারে। এটা করা, এই বিশ্বাসে বলিয়ান হয়ে যতক্ষণ পর্যন্ত সে ক্রিমিনাল অ্যাক্টিভিটি না ঘটাবে, তাকে তো আপনি অপরাধী মানে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ যদি কারো বিরুদ্ধে থাকে। এই জন্য এই গোটা চিন্তাটাই মধ্যে যেহেতু একটা প্রবলেম তৈরি হয়েছিল বিগত, আমরা নানা কারণে নানা সেক্টর মিলে এটা তৈরি করছে, ব্যবসায়ী থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, কোন সেক্টর বাদ ছিল, বাইতুল মুকাররমের ইমাম থেকে শুরু করে কি বাদ ছিল। একটা ফ্যাসিবাদ টোটালিটেরিয়ান বলা হয় কেন, টোটালটাই কলাপস করে। সো টোটাল কলাপস করার মধ্যে তাহলে কি লাগবে? টোটাল কলাপস করার মধ্যে পুনর্গঠন প্রক্রিয়া লাগবে। এবার পুনর্গঠন প্রক্রিয়া হবে কিভাবে? পুনর্গঠন প্রক্রিয়া হবে মোরাল আপরাইজিং এর মধ্যে দিয়ে। সেটা তো রিঅ্যাকশনারি পলিটিক্স করলে হবে না। হাসিনা ৭১ নিয়ে করছে, আপনি ২৪ নিয়ে করলে তো হবে না, যে কথাটা আমরা বারবার বলি। ফলে এই মোরাল আপরাইজিং এর জন্য কি লাগবে? মোরাল আপরাইজিং লাগবে টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। ফলে এই টলারেন্সির মধ্যে এবার ডেমোক্রেসিতে ইন্টারেস্টিং ব্যাপার হইলো, গোয়েবেলস একটা বিখ্যাত কথা বলছে, ইংরেজিটা জটিল, আমি বাংলা বলি। সেটা হলো যে ডেমোক্রেসির যে স্পেসটা, এই স্পেসটাকে সবসময় ইডিওসেন্ট্রিক পলিটিক্স যারা করে, যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায় বা যারা তাদের মতাদর্শকে স্ট্রং করতে চায়, সেটার জন্য ব্যবহার করে। এই ব্যবহারের প্রক্রিয়াটা আপনি কিভাবে দূর করবেন? ব্যবহারের প্রক্রিয়া দূর করবেন আপনি একটা স্বচ্ছতার মধ্যে দিয়ে, একটা মোরাল গ্রাউন্ডে আপনাকে দাঁড়াইতে হবে। উইদাউট মোরাল গ্রাউন্ড আপনি ডেমোক্রেটিক রাইটস চর্চা করতে পারবেন না। কারণ হলো, আপনি ডেমোক্রেটিক রাইটস বলতে বুঝেন শুধু আপনার রাইটসটা, আপনার রাইটস না, আপনার ভিন্ন মতের রাইটস। আপনি আপনার 100% বিরোধী চিন্তাকে আপনি কিভাবে এঙ্গেজ করছেন, সেটা দিয়ে আপনার ডেমোক্রেসির স্ট্যান্ডার্ড। অসংখ্য ধন্যবাদ। একেবারে স্পষ্ট আপনার বক্তব্য। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আমিনা ইসলাম, আপনার কাছে যাব। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এখানে আলোচকরা বলছিলেন যে কোন কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দিলে এই যে বিদ্যমান পরিস্থিতি এবং দীর্ঘদিনের যে একটি সংকট, তা থেকে একটা উত্তরণ কিংবা আলোর ইশারা আমরা দেখতে পাই। আপনার কাছে শুনবো। ধন্যবাদ। আমার সহ আলোচক ঠিকই বলছিলেন, যখন টোটালি কলাপস করে তখনই আসলে ফ্যাসিজম বা টোটালিটারিয়ানটা আপহোল্ড হয়। তার মানে কোনো একটা অংশকে বাদ রেখে ওই একনায়কতন্ত্র বা ফ্যাসিজম মানে দাঁড়াতে পারে না। তার মানে সবগুলোকেই সে অবনত রাখতে চায়, সব ইন্ডিকেটরগুলোকেই। এখন আসেন তাহলে এই জায়গা থেকে উত্তরণ পেতে হলে আপনাকে সব ইন্ডিকেটরকেই এই দায়মুক্তি থেকে বা এই অবনত অবস্থা থেকে মুক্ত করতে হবে। এখানে যখন মিডিয়া এবং গণতন্ত্রের কথাই বলা হচ্ছে, আমি সেই জায়গা থেকেই শুরু করি। এখন দেখুন, সেলফ সেন্সরশিপের ব্যাপারটা আমাদের, এই যে আমরা যে জুজুর ভয়ের কথা বলি বা বাঘ আসবে একটা কথা বলি, আপনি যখন একজনকে মনস্তাত্ত্বিকভাবে যখন পঙ্গু করে ফেলেন, তখন কিন্তু আপনি যখন তাকে ছেড়ে দেন, তখন কিন্তু সে এই স্বাধীনতাটা মানে কি করবে সেটা বুঝে উঠতে পারে না। তো গণমাধ্যমের স্বাধীনতা এখন হয়তোবা আমার আশঙ্কা যে এখন আমরা আপনি লিখুন, আপনি প্রাণ খুলে লিখুন, হাত খুলে লিখুন বললেও হয়তোবা আমরা মানে সহসাই সেটি হবে, সময় লাগবে। এখন আসুন, এই সেলফ সেন্সরশিপ এই ব্যাপারটা অথবা মিডিয়ার উপর প্রেশারের ব্যাপারটা আপনার একটা নির্ধারক দিয়ে চিন্তা করলে হবে না। যেটা আমি বলছি, সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। এখন সেই সামগ্রিক পরিস্থিতির মধ্যে কি কি নির্ধারক পয়েন্ট আছে? আমরা জানি যে রেগুলেশন এবং কন্ট্রোল মেকানিজম একটা বড় মেকানিজম, যেটাতে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা যায়। এরপরে আসুন, ওনারশিপের যে কন্ট্রোল এবং ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আমরা জানি পলিটিক্যাল। সো ওনারশিপ এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এই জায়গাটাও আপনাকে অ্যাড্রেস করতে হবে যদি আপনি সামগ্রিকভাবে গণমাধ্যমকে এই অসুস্থ অবস্থা থেকে বের করতে চান।
তেমনি আপনি যে ডিজিটাল, আমরা জানি যে মেইন স্ট্রিমের সাথে ডিজিটাল কনভার্জেন্স, এখন সকল প্রতিষ্ঠিত গণমাধ্যমই তাদের সোশ্যাল মিডিয়ায় স্ট্রিমিং বা প্ল্যাটফর্মে স্ট্রিমিং আছে। তাহলে আমরা জানি যে যেটা বলছিলাম যে একনায়কতন্ত্র বা ফ্যাসিজম, তারা কিন্তু ওই যে তাদের হাত অনেক বড়, তারা মেইন স্ট্রিমের সাথে সাথে অনলাইন প্ল্যাটফর্ম সবই তারা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তাহলে ডিজিটাল সার্ভিলেন্স এবং প্ল্যাটফর্মের যে গভর্নেন্সের যে বিষয়টা আছে, আমরা জানি যে অনলাইন বন্ধ ছিল না, জুলাইয়ের সময় আমরা 11 দিন 15 দিন আমরা ইন্টারনেট বন্ধ পেয়েছি, হোয়াটসঅ্যাপ বন্ধ পেয়েছি, বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো বন্ধ পেয়েছি, বা এটা করা সম্ভব হয়েছে। তাহলে প্ল্যাটফর্ম গভর্নেন্সের বিষয়টাও, যে এটার আলটিমেট ডিসিশনটা কোথায় থাকবে এবং কেন হবে, এটাও আপনাকে অ্যাড্রেস করতে হবে। এরপরে আসুন, আপনি এত কিছুর মাঝখানে আপনি আসলে কি করতে চান। ক্ষমতাসীনরা যেটা করতে চায় যে আপনি ভয়েসগুলোকে আপনি সাপ্রেস করতে চান, বিভিন্ন অংশ থেকে, কর্নার থেকে যেই বা কণ্ঠস্বরগুলো মানে অনাচার অবিচারের কণ্ঠস্বরগুলো উঠতে চায়, আপনি তাদেরকে এবং আপনি একটা ন্যারেটিভ রাখতে চান যে এভরিথিং ইজ ওকে। আপনি যে ন্যারেশনটা দিতে চান, আপনি চান যে মিডিয়া আপনার সেই ন্যারেশনটাই জাতিকে জানাবে, কিন্তু কর্নার থেকে যে আওয়াজগুলো আসে আপনি সেটাকে মিনিমাম এবং সাপ্রেসড অবস্থায় রাখতে চান। তাহলে সেই মেকানিজমটাও আমাকে চিন্তা করতে হবে যে কিভাবে এই কর্নারের ভয়েসগুলো বা মার্জিনালাইজড ভয়েসগুলোকে আপনি উপরে তুলতে পারেন। এটার ব্যাপারে অবশ্যই গণমাধ্যম কর্তৃপক্ষ বা গণমাধ্যমের সাথে আমরা যারা পেশাদারি আছি তাদের রোলটা আমি বেশি বেশি বলবো। এরপরে আসুন, সাংবাদিক যারা এই লেখনী বা কলম ধারণ করছেন, তাদের উপর আচরণ এবং প্রেশারের যে বিষয়টা, এই বিষয়টাও আপনাকে অ্যাড্রেস করতে হবে। এবং আমরা এটা খুব বহুল আলোচিত বিষয় যে সাংবাদিকদের এত বেশি বিভাজন, সাংবাদিকদের এই পন্থী দল, ওই পন্থী দল, এই বিটের দল, ওই বিটের সাংবাদিক, মানে বহু মত বহু পথের এই বিভাজনটাও আপনার কিন্তু যে ডিভাইড অ্যান্ড রুলের থিওরিতে আমরা আছি। তাহলে সাংবাদিকদের উপর যে প্রেশার, সেই প্রেশারটার মেকানিজমটা কি, সেটাও আপনাকে একই সাথে অ্যাড্রেস করতে হবে। এবং সর্বশেষ আপনারা যেটা বলছেন যে এত কিছুর মাঝখানে যেই প্রতিরোধ বা প্রতিবাদের যেই প্রসেসটা আছে, আমরা যেটাকে বলি রেজিলিয়েন্স বা রেসিস্টেন্স, এইটাকে আসতে দেওয়া। হ্যাঁ, অনেকগুলো উপরি প্রেশার এবং তার নিচে থেকে তার প্রতিবাদ, এই দুটো বিষয়কে আপনার একসাথে অ্যাড্রেস না করলে, এই যে বদ্ধ অবস্থা বা মৃতপ্রায় অবস্থায় যে গণমাধ্যম, আমরা বাংলাদেশের গণমাধ্যম গেছে, সেখান থেকে আপনাকে উদ্ধার করতে হলে এই মাল্টিফ্যাসিড বা বহুমুখী দিক থেকে আপনার এই চেষ্টাটা, উদ্যোগগুলো নিতে হবে, পদক্ষেপ। অসংখ্য ধন্যবাদ। জনাব মাহবুব আজিজ, আমরা আলাপ করছিলাম উত্তরণের বিষয়ে, এবং রেজাউল করিম রনি যে কথা বলছিলেন সম্পাদক পরিষদের যে সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ যার বিরুদ্ধে আছে বা লিগ্যাল ইস্যু যেগুলো, সেগুলো কি আসলে নির্বাহী আদেশে বাতিল করে দেয়া যায় কিনা? জি, ধন্যবাদ। আমি একেবারেই রনি সাহেবের সাথে একমত যে ধরুন যার যার কাজ তাকে তাকে করতে হবে। আপনি যদি এটা প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন আপনার তালিকা, তাহলে আপনার পেশাদারিত্ব, আপনার যে একটা পেশার জন্য আপনারা যে কাজটা করছেন সেটার মূল প্রত্যয়ের সাথে তো সাংঘর্ষিক হয়ে গেল। আপনি দেখুন, এটার প্রধান কারণ হচ্ছে কি, এটা শুধুমাত্র বর্তমান প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নয়, এর আগে 17 বছর বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি, তখন যেহেতু প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলতে পছন্দ করতেন, উনি দেশি সাংবাদিকদের সাথে কথা বলতেন না, তখন এই বিষয়গুলো আমরা অত চোখে পড়েনি। তারপরেও সুযোগ পেলে আমাদের বড় সাংবাদিকরা তাকে একইভাবে কথাবার্তা তদ সম্পর্কে বলেছেন বা লিখেছেন, অনুরোধ করেছেন আপনি অনুগ্রহ করে ক্ষমতা ত্যাগ করবেন না। এইগুলো তো আসলে সাংবাদিকের কাজ নয়। এবং এর আগে আপনি দেখুন যে শেখ হাসিনার সময়, এমনকি আপনার মনে পড়বে আনোয়ার জাহিদ সাহেব একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, উনি কি বলেছিলেন, এরশাদ সাহেব যদি ঝাড়ু দিতে বলে আমি বলবো। অর্থাৎ আপনি যখন ইমোশনাল হয়ে যাচ্ছেন, আপনি কোন পর্যন্ত যাচ্ছেন, আপনি ভুলে যাচ্ছেন যে আপনার একটি খুব প্রত্যয়দীপ্ত পেশা আছে, যে পেশাটি আসলে কোনো দলের দাসত্ব করবে না, তার মুখ থাকবে জনগণের দিকে। এই জায়গাটি যখন, আমি অবশ্য রনি সাহেবের সাথে একটা বিষয় একটু দ্বিমত বা একটু যুক্ত করতে চাই, দ্বিমত ঠিক না, সেটা হচ্ছে যে মালিকানা যদি সাংবাদিকদের থাকে তাহলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব। আমি আসলে ঠিক এইটার সাথে একমত না, কারণ যখন মালিক সাংবাদিক হয়ে যাবে তিনি কিন্তু আর সাংবাদিক থাকলেন না, মালিকই হবেন। অর্থাৎ মালিক যদি কোনো দলবাজি করতে চান, তার কিন্তু ওই সাংবাদিক না অসাংবাদিক সেটা বড় কথা নয়। অর্থাৎ মালিককে বুঝতে হবে যে 8-10টি ব্যবসার থেকে গণমাধ্যমের ব্যবসাটা আলাদা কোথায়, এবং সফল একটি গণমাধ্যম একটি সফল ব্যবসাও বটে।
এটাও কিন্তু মালিকরা বোঝেন ভালোই, এবং বোঝেন বলেই আজকে জনকণ্ঠের এই অবস্থা। কেন এটা কি জনকণ্ঠ দখল হয়ে গেছে দেখেই পতন হয়েছে তা কিন্তু না, জনকণ্ঠ আগেই পতিত হয়েছে যখন সে সরকারের এই ধরনের দলকানা হয়ে উঠেছিল। দলকানা গণমাধ্যম মানুষ টাকা দিয়ে কিনবে না, কেনে না, সেটা আমাদের অভিজ্ঞতা বলে। এবং আপনি যত বেশি হাত খুলে সাংবাদিকতা করতে পারবেন তত বেশি, এবং একটা এডিটোরিয়াল পলিসি তো আপনার থাকতে হবে, এডিটোরিয়াল জাজমেন্ট থাকতে হবে। যে কারণে ফেসবুকের চেয়ে বা সামাজিক গণমাধ্যমের চেয়ে গণমাধ্যম আলাদা কেন? কারণ এটা ফিল্টার্ড হয়ে আসে, মানুষ গণমাধ্যমকে বিশ্বাস করে। আপনি সেই বিশ্বাসের জায়গাটিতে যখন আঘাত দিয়ে বসবেন তখন কিন্তু আপনার পতন হবে। সেটা আমরা গণমাধ্যমের ক্ষেত্রে দেখেছি, ট্র্যাক রেকর্ড দেখলেই বোঝা যাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সংবাদপত্রের যে পেশাদারিত্ব সেটা সাংবাদিকদেরকেই অক্ষুণ্ণ রাখতে হবে। প্রথমেই তাদেরকে এই বিভক্তিকরণ, রাজনৈতিক বিভক্তি থেকে বেরিয়ে আসতে হবে। দলীয় পরিচয়ের বৃত্ত থেকে যতদিন যাচ্ছে এটা তত বাড়ছে। সেটা যখন আওয়ামী লীগের সময় বাড়ে, বিএনপির সময়ও বাড়ে। এবং বিএনপির সময় আজকে যেমন আমরা যে তাঁতি লীগ, শ্রমিক লীগ, নানান রকম, এমনকি আপনার ওই চায়ের স্টল, কি বলে ওটাকে, ফুটপাতের চায়ের স্টলের লীগ দেখেছি। আমরা অচিরেই দেখব ফুটপাতে চায়ের স্টলের জাতীয়তাবাদী দল। কারণ এটা নতুন নয়, এই প্রবণতা আগেও ছিল। এবং যখন যার যে ক্ষমতায় থাকে তালগাছটি তার দিকে তাকালে মনে হবে সমস্ত ক্ষমতা, বিজয়ের উৎস তার হাতে। এবং এই যে সব কিছুর পাওয়ার নিয়ে বসে আছি, আপনারা সবাই আমাদের বশংবদ, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তালগাছটি কারো না, তালগাছটি সকলে। কিন্তু নির্বাচিত সরকারের সময় কি পরিবর্তন দেখছেন না? নির্বাচিত সরকার তো মাত্র এলো, জি মাত্র এলো, এবং চেষ্টা তো থাকবেই। যারা সুযোগ সন্ধানী তারা সকল সময়ই সুযোগ সন্ধানী। এবং নির্বাচিত সরকারকে আমি সব দোষ দিতে চাই না। সাংবাদিকরা যখন এই দলবাজি করবেন, সরকার কি বলেন আসুন আপনি দলবাজি করেন? বরং আমরা তো সরকারের মন্ত্রীর কাছে শুনেছি, খসরু সাহেব বলেছেন আপনারা এখন আবার বিএনপি সাংবাদিক হয়ে যান না। কিন্তু আমরা বিএনপি সাংবাদিক হয়ে যেতে দেখেছি, অনেককেই দেখেছি, আগামীতে হয়তো আরও দেখব। আমার কথাটি হচ্ছে যে সব সরকারের দোষে চাপিয়ে দিলে হবে না। আমার যে কাজ সেটি তো আমাকে করতে হবে। আমি যদি এই কাজটি না করে আমি সরকারকে দোষ দেই, অথবা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে নিজেকে জড়িয়ে দিই, এবং তারপরে বলি সরকার ফ্যাসিবাদী, এবং সেই ক্ষেত্রে আমরা অতীতেও তা করেছি। অতীতের শিক্ষার ক্ষেত্রে আমি সাংবাদিকদেরও দোষ দেব। সব কিছু সরকার এসে করে গেছে, সরকার এসে সবাইকে বলেছে এবং সবাই গিয়ে যুক্ত হয়েছে, তাও তো সত্য নয়। সেখানে অনেক সাংবাদিকই ছিল, সাংবাদিকতা করার চেষ্টা করেছে, এবং তারা দুই তরফেই, এই তরফেই ওই তরফে, আসতে তরফেও, সব তরফেই তারা বিরোধী দলীয় সাংবাদিক হয়ে থাকে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব রেজাউল করিম রানী, শেষ করবো আমরা আপনার বক্তব্য দিয়ে। আমি একটু রেসপন্স করে, আমি কিন্তু বলছি যে মানে সাংবাদিকদের মিডিয়া মালিকানা বলতে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা, লিটল মেগের ফরম্যাট মানে, যেমন ধরেন দ্য ওয়ারের যে এডিটর, আমি তার সাথে কথা বলছি দীর্ঘ সময়, সে কিন্তু অনেক বিখ্যাত সাংবাদিক ছিল, কিন্তু অনেক বড় বড় পত্রিকা সে চালানোর পরে সে দেখলো যে ইস্টাবলিশমেন্টের পার্ট আকারে যখন একটা সাংবাদিকতা হয়, সেটা ইস্টাবলিশমেন্ট যখন ক্রুশিয়াল মোমেন্টে, সে ব্যবসা টিকে রাখার জন্য সব ধরনের নিউজই দেয়, সব দলের মধ্যে একটা ব্যালেন্স করে, কিন্তু আলটিমেটলি তার যে ন্যারেটিভ পলিটিক্সটা কখনো প্রো পিপল হয় না, সবসময় প্রো ইস্টাবলিশমেন্ট হয়। সেই ইস্টাবলিশমেন্ট যদি জনগণের পক্ষে হয়, জনগণের পক্ষে থাকে, জনগণের বিপক্ষে গেলে জনগণের বিপক্ষে চাইছে। তো সেক্ষেত্রে যখন এরকম টোটালিটিয়ান কন্ডিশন তৈরি হয়, ইস্টাবলিশমেন্ট, তো ফলে সেইটা এড়ানোর জন্য অনেক সময় বড় বড় মিডিয়া কর্পোরেশনের লোকজন এসে ছোট ছোট অ্যালেক্স জোনসের কথা বলতে পারেন আপনি, তারপরে আপনি সিদ্ধার্থর কথা তো বললামই আমি, এরকম, তারপরে দ্য স্ক্রোল ইনের কথা বলতে পারেন, তেহেলকার কথা বলতে পারেন, যেখানে আপনার এই যে রানা আইয়ুব, বিখ্যাত আপনার লিখছে যে সে যে নরেন্দ্র মোদীর আপনার এই গণহত্যা নিয়ে যে গুজরাট ফাইলের বিখ্যাত লেখক, এখন সে ওয়াশিংটন পোস্টে কাজ করে। তো আমি বলছি এরকম নজির আছে যারা প্রো পিপল বা গণমাধ্যম বলতে ওই ইস্টাবলিশমেন্টে বের হয়ে নিজেরা ছোট করে, এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে এখন ব্লগিং অনেক সহজ, পার্সোনালি করা, ওই জায়গার থেকে এবং ইন্ডিয়াতে অন্তত, পাকিস্তানে অন্তত এটা আছে, আপনি দেখবেন যে বড় মিডিয়াগুলো এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতাকে সহযোগিতা করে আবার, কারণ তারা জানে এই ইস্টাবলিশমেন্টের একটা লিমিটেশনস আছে, কিন্তু যেহেতু তারা একটা দায়বদ্ধতা ফিল করে, সে কারণে তারা নিজের অনেক সময় এগুলো প্যাট্রোনাইজও করে জনগণের ভয়েস আকারে। এইরকম একটা ডেমোক্রেটিক কাঠামো থাকলে পরে এটা সম্ভব হয়, এবং ওই অর্থে মালিক মানে সাংবাদিক মালিকানার মধ্যে যদি ঢোকে, সেটা বড় কর্পোরেশন অর্থে না, এটা সম্ভব না। একজন ইন্ডিভিজুয়াল সাংবাদিক চাইলেও একটা শত শত কোটি টাকার ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে না, সেই অর্থে আমি বলতেছিলাম আর কি সাংবাদিক মালিকানার কথাটা। আর সেন্সরশিপের ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। দেখেন, মডার্ন সেন্সরশিপ কিন্তু এরকম না যে আপনার খবর আমি প্রচার করতে দিব না, আপনাকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে ফোন করাবো, বা আপনাকে আমি ভয়ভীতি প্রদর্শন করব, বা আমি আপনার লোক পাঠাই দেবো। মডার্ন সেন্সরশিপ উম্বার্তো ইকোর মতে
মডার্ন সেন্সরশিপ হলো ইস্যু দিয়ে নন ইস্যুকে হাজির করা, মানে নন ইস্যুকে ইস্যু করা এবং ইস্যুকে আড়াল করা, হাইপ তৈরি করা এবং মেনুভারিং করা, মেনুপুলেটিভ অর্থে মেনুভারিং করা। হ্যাঁ, যেমন এই মুহূর্তে ক্রাইসিস হলো হাম, কিন্তু আমি ধরেন জুলাই সনদ নিয়ে ছয় লাভ করে দেবো। দ্যাট ইজ দ্য মডার্ন সেন্সরশিপ, হাউ মডার্ন সেন্সরশিপ ওয়ার্ক। এইভাবে মডার্ন সেন্সরশিপ ওয়ার্ক করে, জনগণের মতামত তো যে বিষয়টা প্রয়োজন সেই বিষয় থেকে মতামতকে ডাইভার্ট করে মানে সরিয়ে দৃষ্টিটা দিয়ে ভিন্ন যে দিকে বিষয়ে সরিয়ে নেওয়া। মতামত দরকার নাই সেই বিষয়টাকে সব এটাকে অন্য অর্থে আপনি পড়তে পারেন যে আপনার এই ফোল্ডেড বাই র্যান্ডমনেস। দেখবেন কথায় কথায় একটা হাইপ তৈরি হয় সোশ্যাল মিডিয়া, দেখবেন আজকে হাইপ কি, হ্যাঁ একটা এমন একটা জিনিস যে বিষয়টা আসলে কোনো পরে দেখা যাবে যেটা নিয়ে হাইপ তোলা হয়েছে, যেই বিষয়ে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে তার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। ফলে মডার্ন সেন্সরশিপ এই যে একটা হাইপ ভিত্তিক, হ্যাঁ, এবং এটাকে ইস্যুকে নন ইস্যু বানানো এবং নন ইস্যুকে ইস্যু বানানোর এই যে প্রবণতা, এইটাকে ব্যাটেল করার একমাত্র পদ্ধতি হলো একটা ক্রিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে ক্রিটিক্যাল ম্যাচ তৈরি করা। হ্যাঁ, দলান্ধ অনুসারী না, ক্রিটিক্যাল ম্যাচ যত হবে তত হলে এই প্রবণতাটা কাটানো সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ। আমিনা ইসলাম, যদি কিছু যুক্ত করেন 1 মিনিট। মেইনস্ট্রিম মিডিয়ার সাথে অল্টারনেটিভ মিডিয়ার যাত্রা শুরু করতে হবে, খুবই জরুরি। এবং যেটা আমার সহ আলোচকরা বলছিলেন যে বিরুদ্ধ মত, কর্নার থেকে আওয়াজ, এই আওয়াজগুলো আপনার যদি বহুমতের প্র্যাকটিসটা যদি না থাকে তাহলে গণতন্ত্র এবং গণমাধ্যম কোনোটাই হয়তো বা সার্ভাইভ করবে না। সুতরাং আওয়াজ তুলুন এবং আওয়াজ তোলার মধ্য দিয়ে আমরা যেটা বলছি যে গণমানুষের যে ভয়েস সেটা যেন প্রতিফলিত হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো যে গণমাধ্যম যে দায়িত্বশীলতার কথা বলা হয়, সেই নীতি নৈতিকতার কথা বলা হয়, সেই জায়গাতে কেবলমাত্র রাষ্ট্রযন্ত্র বা সরকারের উপরেই আমরা দায় চাপালে হবে না। গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রত্যেকটিরই স্ব একটি রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু তার কর্মকাণ্ডে যেন তার প্রতিফলন না ঘটে সেই বিষয়টি যেন লক্ষ্য রাখতে হবে। এবং সাংবাদিকদের যেসব স্বার্থ সেই বিষয়গুলোতে কথা বলার ক্ষেত্রে দলমতের ঊর্ধ্বে উঠেই কথা বলতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।